ক্লাস 12 এর WBTA আজকে ফিলোজফি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আগের দিন আমি কিন্তু তোমাদের আলোচনা করেছি যে 60টা সেটের এমসিকিউ। আজকে বাকি যে 4টে সেট আছে সেই সেটগুলো আলোচনা করব। দেখে নাও একবার সূচিপত্রের এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে ফিলোজফির 2024, 23 আর 2020 এই 3টে সাল আমরা ইতিমধ্যে কিন্তু 2015 থেকে 2023 সাল আলোচনা করে ফেলেছি। তোমাদের যদি দেখা না হয় তাহলে ওই ভিডিওটা অবশ্যই সবকিছু ছেড়েও ওই জিনিসটা যেন আগে করে রেখো, 15 থেকে 23 পর্যন্ত এমসিকিউ, তারপরে এইগুলো দেখবে। তো দেখো তারপরের দিন করে এখান থেকে যেটা করেছি, এই যে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5টা সেট। আচ্ছা, এখানে 5টা সেটের ভিডিও কিন্তু আমি গতকাল করেছি। আর আজকে যে বাকি আছে দেখো, এই যে 1, 2, 3, 4টে সেট বাকি আছে, অর্থাৎ এসি 298 থেকে 299, 301 এই যে এই পেজটা 4টে পেজ বাকি আছে। এই 4টে পেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো আমরা চলে এসেছি এই প্রথম 298 পেজে। হ্যাঁ, কি আছে আমরা দেখে নেব একটু। দেখো, যদি একটি অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে? অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি, হ্যাঁ, দুটো যুক্তি। তাহলে অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হলে যুক্তি বাক্য সত্য হবে। হ্যাঁ, এইরকম। তাহলে অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হলে যুক্তিটি বৈধ হবে, অবৈধ হবে, সম্ভাব্য হবে আর সত্য হবে। তাহলে এইটা করে দিতে হবে, বৈধ হবে। বেশ, এরপরে চলো দেখো, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা কি হবে? তো তোমরা দেখো, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত কিন্তু সর্বদাই সম্ভাব্য হয়। আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই সম্ভাব্য হয়। এই ক্ষেত্রে কিন্তু আমার সম্ভাব্য কথাটি নাই। হ্যাঁ, কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে এই জায়গাটায় নিশ্চিত মানে সিদ্ধান্ত হবে। এইটা আমি করলাম। তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাবে যে এইটা কি ভুল দেওয়া আছে না ঠিক দেওয়া আছে। কোথাও থেকে জেনে যেন আমাকে এটা কমেন্টে লিখে জানিও। আমি তোমাদের এই ব্যাখ্যা সহকারে একটু বোঝানোর চেষ্টা করছি। তোমরা এক্ষুনি একবার ভালো করে দেখে নাও যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় অবরোহ যুক্তি। মানে অনিবার্যভাবে নিশ্চিত হলেই অবরোহ যুক্তি। হ্যাঁ, আর অনিবার্যভাবে নিশ্চিত না হলে আরোহ যুক্তি। দেখো তারপরে, উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় সর্বদাই কোন বচনে? উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, দেখো এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। আচ্ছা, তোমাদেরকে আমি আগের দিন যেটা করেছিলাম খাতাতে করে দেখিয়ে দিয়েছিলাম। দেখো এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা দেখো, না এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, আমি বলেছিলাম যে এ বচনে সকলে সৈপি, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ই বচনে উদ্দেশ্য বিধেয় দুটোই ব্যাপ্য। আই বচনে উদ্দেশ্য বিধেয় দুটোই অব্যাপ্য। আর ও বচনে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। তাহলে আমার প্রশ্ন দিয়েছে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, দেখো এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, আর কোন বচনে? ই বচনে হয়। কিন্তু এ বচন বা ই বচন অপশন নাই। তাহলে অপশন যদি নাই তাহলে পরে আমার এ বচন আর ই বচন দুটোকে কমন নিলে বলবো এটা হচ্ছে সামান্য সদর্থক। এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে সামান্য সদর্থক। এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে সামান্য নগতক। তাহলে দুটো কথা থেকে একটা জিনিস কমন পাচ্ছি, সামান্য বচনে। সামান্য অপশন আছে, দেখো সামান্য বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়। তাহলে সামান্যটা হয়ে গেল। এইরকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, আমাদের কিন্তু এইভাবে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, সম্বন্ধের প্রকৃতি অনুযায়ী বচনকে কয় ভাগে ভাগ করা হয়? সম্বন্ধের প্রকৃতি অনুযায়ী বচনকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন আর একটা হচ্ছে সাপেক্ষ বচন। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, দুটি বিরুদ্ধ বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? বিরুদ্ধ বচনের মধ্যে কিসের পার্থক্য থাকে? তাহলে দেখো, গুণের পার্থক্য থাকে, পরিমাণের পার্থক্য থাকে, গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। হ্যাঁ, তো এখানে কিন্তু দুটি বিরুদ্ধ বচনের মধ্যে, মানে এরকম একটা ছক করেছিলাম কালকে, এই এর সঙ্গে এর বিরুদ্ধ বচন, এর সঙ্গে এর বিরুদ্ধ বচন, তাহলে এর মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে। ঠিক আছে, এটা আমরা সংজ্ঞা অনুযায়ী পেয়েছি। যাদের এই বড় ভিডিওগুলো বুঝতে অসুবিধা হচ্ছে এমনি হঠাৎ করে দেখে, তারা ওই বড় ভিডিওগুলো একটু সময় করে দেখে নিও, ভালো করে বুঝে নিও, তাহলে এগুলো জলের মতন বুঝতে পারবে। আর যারা জানো তাদের কিন্তু এগুলো দেখিয়ে দিলে আবার ভালো ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখো কি বললাম, যে গুণ ও পরিমাণ উভয়ের, তাহলে আমার এইটা উত্তর হলো।
সম্বন্ধের প্রকৃতি অনুযায়ী বচন কয় প্রকার কি কি বললাম 2 প্রকার। তারপরে দেখো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য কি হবে। তাহলে দেখো আমার কিন্তু এই ছকটা লাগছেই, এ বচন সত্য হলে ই বচন কি হবে, এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে, এটা আমরা বিরোধ অনুমান করতে গিয়ে দেখেছি। তাহলে আমার চেয়েছে এ বচন সত্য হলে আই বচন কি হবে। আচ্ছা, এ বচন সত্য হলে এ বচন সত্য হলে আই বচন সত্য হবে, মানে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হয় অসমবিরোধিতার ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে সত্য করব। বেশ, তারপরে দেখো ও এ ও, ও এ ও কোন সংস্থানের বৈধ মূর্তি। তাহলে দেখো বারবারা সিলিয়ান ড্যাডি ফিরিও সিজারি কেমিস্ট্রি ভেস্টিনো ব্যারোকো ডরপটি ড্যাটিসি ডিমারিস বোকার্ডো। আচ্ছা, তাহলে এটা হবে বোকার্ডো, বিও সিও এ আর ডি, এটা বোকার্ডো। তাহলে কোন সংস্থান, তৃতীয় সংস্থান। আচ্ছা, তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি দাঁড়িয়ে যাচ্ছে বোকার্ডো, বিও সি এ আর ডিও, বোকার্ডো। বেশ, তারপরে দেখো নিরপেক্ষ, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তে থাকে না উভয় হেতু বাক্যে থাকে তার নাম কি। তাহলে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তে থাকে না, সিদ্ধান্তে কোন পদ থাকে না, সিদ্ধান্তে দেখো আমার হেতু পদ থাকে না, তাহলে সিদ্ধান্তে থাকে না যুক্তি বাক্যে থাকে, তাকে কি বলা হয়, তাকে তাহলে হেতুপদই বলা হয়। হ্যাঁ, তারপর দেখো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের যে বাক্যটি প্রাকল্পিক বচন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যে বাক্যটি প্রাকল্পিক প্রথমটাই মানে প্রধান যুক্তি বাক্যটাই, তাকে তাকে কোনটা, তাহলে তাহলে প্রধান যুক্তি বাক্যটাই হচ্ছে আমার প্রাকল্পিক বচন। মানে প্রধানটা কি করে বুঝলাম, তাহলে প্রাকল্পিক ন্যায় হচ্ছে যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে, তাহলে যদি তবে দিয়ে প্রাকল্পিক বচন বলা হয়, তাহলে প্রথমেই থাকছে, আর প্রথম বাক্যটাকে বলা হয় প্রধান যুক্তি বাক্য। ঠিক আছে, তারপরে দেখো বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির বৈধ আকারকে বলা হয় কি। তাহলে বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির বৈধ আকারকে বলা হয় ডিসজাংটিভ সিলোজিজম, অর্থাৎ ডিএস বলা হয়। হ্যাঁ, তারপরে দেখো তারপরে আছে তোমার সকল চিত্রকর হয় অশিল্পী, সকল চিত্রকর হয় অশিল্পী। দেখো এই জিনিসটা তোমাদের আমি বলেছিলাম তৈরি করে রাখবে, এই যে এই ছকটা গতকাল করেছিলাম। এ বচনের সূত্র হচ্ছে এসপি বার সমান 0, এসপি বার সমান 0, ই বচনে এসপি সমান 0, আই বচনে এসপি নট ইকুয়াল টু 0, ও বচনে এসপি বার নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখতে হবে। এবার যার সঙ্গে অ থাকবে তার মাথায় আর একটা বার এক্সট্রা যোগ হবে। আমার এইখানে প্রশ্ন হচ্ছে সকল চিত্র করা হয় অশিল্পী। দেখো পি এর মাথায়, তাহলে এটাতে পি ধরেছি, তাহলে পি এর সঙ্গে অ আছে মানে পি এর মাথায় আর একটা বার বসে যাবে, তাহলে এই পি এর মাথায় বার, মানে এ বচনের ব্যাপারটা হচ্ছে দেখো এখানে লিখি, তাহলে এর ক্ষেত্রে এটা হচ্ছে এসপি বার আর একটা বার বসে যাবে, তাহলে বারে বারে কেটে যাবে, দিয়ে বা দিয়ে হবে এসপি সমান 0। হ্যাঁ, এসপি সমান 0, এটা কিন্তু আমার উত্তর লিখতে হবে। তাহলে এসপি সমান 0 কোথায় আছে দেখে নেবো, দেখো এসপি সমান 0, এইটা কিন্তু আমরা করব। তারপর দেখো বুলীয় ব্যাখ্যা অনুসারে কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয়েছে। বুলীয় ব্যাখ্যা অনুসারে দেখো সামান্য আর বিশেষ, তাহলে বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয়েছে, কেন আই এবং ও বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে বলা হয়। তারপর দেখো যে যৌগিক বচনের সত্য সারণী, যে যৌগিক বচনের সত্য সারণীর কয়েকটি নিবেশন দৃষ্টান্ত সত্য ও কয়েকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় শত মিথ্যা, তাকে বলা হয় শত মিথ্যা বচনাকার। ঠিক আছে, তাকে বলা হয় শত মিথ্যা বচনাকার। তারপরে দেখো একটি প্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচন মিথ্যা হলে তাকে কি বলা হয়, প্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচন। আচ্ছা, প্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচনকে বলা হয় কিন্তু ওই প্রাকল্পিক ন্যায় বলা হয়। তো দেখো প্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচন মিথ্যা হলে প্রাকল্পিক বচনের, হ্যাঁ এই ব্যাপারটা তোমাদেরকে এই রকম ভাবে নির্ণয় করবে। দেখো সেই তোমাদের যেখানে প্রাকল্পিক সত্যাপেক্ষ করেছিল না, সেইখানে এরকম একটা ছক করেছিলাম, দিয়ে সেই এই জায়গাটা একবার মনে করে দেখো দেখি। এই যে না হয়ে থাকলে কিন্তু বোঝা কিন্তু খুব মুশকিল। একটা পি ধরেছিলাম, একটা কিউ ধরেছিলাম, আর এটা পি নাল কিউ মানে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে এটা প্রাকল্পিক বচনাকার। হ্যাঁ, তো দেখো এবার দেখো আমি এইখানে চারটে ছক করব, দুটো বচন গ্রাহক থাকলে চারটে সারি হয়, একটা সারি, দুটো সারি, তিনটে সারি, আর চারটে সারি হলো। একে টি ধরলাম, একে টি ধরলাম, একে এফ ধরলাম, একে টি ধরলাম, আর একে এফ ধরলাম। এটা তোমাদের জানা আছে, দেখো এফ, এটা টি, এটা এফ, এটা টি, এটা এফ। তাহলে এই হিসাবে অনুযায়ী আমার এইটা টি, এইটা টি, এইটা টি,
সেকেন্ড সারিটা হচ্ছে এফ। তাহলে মানে বোঝা যাচ্ছে যে পি সত্য আর কিউ মিথ্যা হলে মিথ্যা হয়। কিন্তু আমার প্রশ্নটা আসুক, এবার প্রশ্ন দেখে আমরা ঠিক করব। প্রশ্ন বলেছে প্রাকৃতিক বিবচনে দুটি যদি মিথ্যা হয় তাহলে কি হবে? তাহলে দুটোই যদি মিথ্যা হয় তাহলে সত্য হবে। তাহলে দুটোই যদি মিথ্যা হয় প্রাকৃতিক বিবচনে তাহলে এটা সত্য হবে। আমরা তাহলে ওই ছকটা দেখেও এইখানটা কিন্তু নির্ণয় করতে পারবো। ঠিক আছে, বেশ। তারপর দেখো, যে যৌগিক বচনের সত্য মূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে কি বলে? মূল বচনের বিরোধী বচনকে বলা হয় নিষেধক বচন, যেমন পি নট পি। ঠিক আছে, বেশ। তারপরে দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি হচ্ছে অবাধ অভিজ্ঞতা। অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি হচ্ছে অবাধ অভিজ্ঞতা। ঠিক আছে, তারপর দেখো, আরোহ অনুমান হলো এক প্রকার অন্ধকারে ঝাঁপ। উক্তিটি কে বলেছেন? এ দেখো, ঝাঁপ, অন্ধকারে ঝাঁপ আর অন্ধকারে লাভ, এই দুটো কিন্তু আলাদা। অন্ধকারে লাভ বলেছে বেন আর ঝাঁপ বলেছে মিল, এইগুলি ফেলবে না যেন। বেশ। তারপরে দেখো, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সব থেকে গুরুত্বপূর্ণ মানদণ্ড কি? উপমা যুক্তির সাদৃশ্যের সংখ্যা, প্রাসঙ্গিকতা। সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, যত প্রাসঙ্গিক সাদৃশ্য হবে উপমা যুক্তির সম্ভাব্যতা ততই নির্ভর করবে। তারপর দেখো, বহু কারণবাদ কোন দার্শনিক সমর্থন করেন? দার্শনিক মিল বহু কারণবাদ সমর্থন করেন। সূর্য ওঠা আলো হওয়ার কারণ, এখানে কারণ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? তাহলে সূর্য উঠলে আলো হবে, সূর্য না উঠলেও আলো হতে পারে, তাহলে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহার করা হয়েছে, পর্যাপ্ত শর্ত। ঠিক আছে। শক্তির অবিনশ্বরতা বা বস্তুর অবিনশ্বরতা, সূত্রটি হলো কিসের ওপর প্রতিষ্ঠিত? কারণের না, কারণের পরিমাণগত লক্ষণের উপরে প্রতিষ্ঠিত। ঠিক আছে। তারপর দেখো, মিলের কোন পরীক্ষণ পদ্ধতি মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়? দেখো, ব্যতিরেকি পদ্ধতিতে দুটি, একটি সদর্থক দৃষ্টান্ত আর একটি নমর্থক দৃষ্টান্তের প্রয়োজন হয়। তারপর দেখো, মিলের যে পদ্ধতিতে অপপ্রয়োগের ফলে কাকতালি দোষ হয় তাকে কি বলে? তাকে বলা হয় ব্যতিরেকি পদ্ধতি। ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতালীয় দোষ হয়। এরপর আমরা পরের সেটটাতে চলে যাচ্ছি। দেখো, বেশ, দেখো আমরা কিন্তু পরের সেটে চলে এসেছি। পরের সেটে দেখো কি আছে। পরের সেটে এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো উদ্দেশ্য পদ। ঠিক আছে, বেশ। তোমাদের কাছে আমার অনুরোধ যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক অবশ্যই করো। আর যদি ভালো লাগে বা কিছু জিজ্ঞাসা থাকে তাহলে একটি কমেন্ট করো। আর কিছু জিজ্ঞাসা না থাকলেও যে কোনো একটি কমেন্ট করো। কমেন্ট করলে কি হয়, চ্যানেলটা গ্রো হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যই বলছি যে কোনো একটা করে কমেন্ট অবশ্যই করবে। দেখো, তারপরে 2 নাম্বার, আদর্শ নিরপেক্ষ বচনে কয়টি অংশ? আদর্শ নিরপেক্ষ বচনের 4টি অংশ। বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত কি হবে? যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে। তারপরে দেখো, অনুমান ভাষায় প্রকাশিত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় যুক্তি বলা হয়। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলা হয় অবরোহ যুক্তি। একটু আগে ওই চ্যাপ্টারতে করেছি। ঠিক আছে, এখানেও তাই। বেশ। এরপরে দেখো, একটি একই উদ্দেশ্য বিধিবিশিষ্ট আই এবং ও বচনের সম্বন্ধ হলো। আই আর ও, মানে এই দেখো খাতাতে লেখা আছে আই আর ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা। তাহলে আই আর ও বচনের সম্বন্ধ হলো অধীন বিপরীত বিরোধিতা সম্বন্ধ। ঠিক আছে। তারপরে দেখো, যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনের সত্য মূল্য কি হবে? এ সত্য হলে ও, মানে কোনাকুনি সম্পর্ক, তাহলে পরে এ সত্য হলে ও হবে মিথ্যা, কোনাকুনি সম্পর্কটা। বেশ। তারপরে দেখো, এ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? তাহলে ব্যারোকো, অর্থাৎ দ্বিতীয় সংস্থা। বারবারাস ল্যান্ড ডেরিফিরিও সিজারি কেমিস্ট্রি ফেস্টিনো ব্যারোকো, মানে দ্বিতীয় সংস্থানে 19টা বৈধ মূর্তি আছে। তোমরা চেষ্টা করবে মুখস্থ করার, তাহলে অনেক সুবিধা হবে। ওখান থেকে 1 নম্বর আসেই। বেশ। তারপরে দেখো, পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে। তাহলে পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। তোমরা জানো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। তারপর দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটি এর দুটি অংশ হলো। তাহলে প্রাকল্পিক বচনের দুটি অংশ হচ্ছে পূর্বকার অনুভব। হ্যাঁ। তারপর দেখো, পি অথবা কিউ মানে বৈকল্পিক, নট পি অতএব কিউ। তাহলে দেখো এর কি বলা হচ্ছে, একটাকে অস্বীকার করে পরেরটাকে স্বীকার করা আছে। অস্বীকার করে স্বীকার করলে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে একটাকে অস্বীকার করে এটাকে অস্বীকার করে এটাকে স্বীকার করা হয়েছে, তার জন্য অস্বীকার করে স্বীকার করলে বৈধ হয় এবং ডিএস হয়। ঠিক আছে। তারপর দেখো, সকল অএস হয় পি, এর বুলীয় ভাষ্য কি? তাহলে এ বচনের সূত্র হচ্ছে এস পি বার সমান 0
আবার অ বসেছে তার জন্য মাথাতে একটা বার হবে, এস বার পি বার সমান 0। কোথায় আছে দেখে নাও, এস বার পি বার সমান 0 এইটা। তারপরে দেখো কোনো শিক্ষক নয় অশিক্ষিত, এর ভেন চিত্র কি? দেখো ই বচনের ফর্মুলা তোমাদেরকে আমি বলেছি, ই বচনের ফর্মুলা হচ্ছে এস পি সমান 0। তাহলে এস পি সমান 0 মানে এটা তো ই বচন, এটা তো ই বচন হচ্ছে, তাহলে এই বচনের ফর্মুলা এস পি সমান 0। এবার আমি বলেছি তোমাদেরকে অ থাকার জন্য একটা বার বসবে, তাহলে এস পি বার সমান 0। তার মানে এই ঘরটা কোন ঘরটা? এই ঘরটা, এই ঘরটা 0, তার মানে এটা উত্তর। তারপর দেখো পি ডট পি বচনাকারটি কি? তাহলে পি কে যদি পি ডট পি, পি ডট পি, পি কে যদি দুবারই সত্য ধরা হয়, সত্য ধরা হয় তাহলে সত্য, আবার যদি মিথ্যা ধরা হয় তাহলে যদি পি পি কে এটা মিথ্যা ধরা হয়, মিথ্যা ধরা হয় তাহলে মিথ্যা, তাহলে সত্য হয়েছে একবার, মিথ্যা ধরলে সত্য ধরলে সত্য হয়েছে, মিথ্যা ধরলে মিথ্যা হয়েছে, তাহলে কি হবে? তাহলে হবে আপদী। তারপরে দেখো যদি পি তাহলে কিউ মিথ্যা হবে, এটা কি? এটা দেখো সেই যদি পি তাহলে কিউ মিথ্যা হবে, এই প্রাকল্পিক ক্ষেত্রে কিন্তু যদি পি তবে কিউ, এই হিসাবটা মনে রাখবে কথাটা। হ্যাঁ, যদি পি তবে কিউ কখন মিথ্যা হবে? যখন পি সত্য হবে আর কিউ মিথ্যা হবে, তখনই যদি পি তবে কিউ মিথ্যা হবে। তাহলে পি সত্য কিউ মিথ্যা, দেখে নাও কোথায় আছে পি সত্য কিউ মিথ্যা, কোনটা পড়লাম আমি, এ দেখো পি, যদি পি সত্য হয় কিউ মিথ্যা হয়, তাহলে এইটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর। বেশ, তারপরে দেখো কোন সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে শুধুমাত্র অঙ্গ বচনের উপরে। তারপরে দেখো উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভাব্যতার সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত কি? গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আরোহ যুক্তি, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? দেখো বস্তুগত ভিত্তি আছে আর আকারগত ভিত্তি আছে। আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ সম্পর্ক, আর বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ। তাহলে আমার এখানে পর্যবেক্ষণটাই আছে, তাহলে শুধু পর্যবেক্ষণটাই আমি উত্তর করব, ঠিক আছে। বেশ, তারপরে দেখো আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে, যে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় সামান্য সংশ্লেষক বচন, ঠিক আছে। বহু কারণবাদের একজন সমর্থকের নাম কি? দার্শনিক মিল, তোমরা জানো একটু আগে হয়েছে। অক্সিজেন উপস্থিতি দহনের কারণ এখানে কোন শর্তে ব্যবহার করা হয়েছে? এখানে আবশ্যিক শর্ত ব্যবহার করা হয়েছে। মানে এইটা কি? এই জিনিসটা হচ্ছে শর্ত 3 প্রকার, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। হ্যাঁ, আবশ্যিক শর্তটা বলি, যেটা না থাকলে ঘটনাটি, মূল ঘটনাটি থাকে না। মানে অক্সিজেন না থাকলে আগুন থাকবে না, দহন থাকবে না, অক্সিজেন না থাকলে দহন থাকবে না। হ্যাঁ, তাহলে একটা নাই, প্রথমটা নাই, দ্বিতীয়টা নাই, কিন্তু প্রথমটা থাকলেও আগুন না থাকতে পারে, অর্থাৎ প্রথমটা না থাকলেও দ্বিতীয়টা না থাকতে পারে, সেই তাকে বলা হয় আবশ্যিক শর্ত। তোমাদের যদি এগুলো একবার দেখতে চাও বড় ভিডিও, ওই প্লে লিস্টে গিয়ে পরপর দেখো, দেখবে খুব সমৃদ্ধ হবে তোমরা। হ্যাঁ, অনেক ভালোভাবে বুঝতে পারবে, আশা করা যায়। তারপরে দেখো ক হলো খ এর পর্যাপ্ত শর্ত, মানে কি? এখানে ক ঘুরলে খ ঘটবে, পর্যাপ্ত শর্ত মানে এটা নাই, এটা নাই, এটা হলো আবশ্যিক শর্ত, প্রথম লাইনটা। আর এর প্রথম লাইনটা হচ্ছে ক ঘুরলে খ ঘটবে, এরকম কোনো জায়গায় থাকলে হবে ক ঘটে তবে খ ঘটবে, এটা। তাহলে এইটার এইটা। দ্বৈত অন্বয়ী পদ্ধতি কাকে বলে? দেখো অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতিকে দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলে। এর 5টা নাম আছে: অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, দ্বৈত অন্বয়ী পদ্ধতি, মিশ্র পদ্ধতি, যুগ্ম পদ্ধতি, সংযুক্ত পদ্ধতি, এরকম ভাবে এর কিন্তু নামগুলো আছে। তারপরে দেখো মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না, সেটা কোন পদ্ধতি? মিলের অন্বয়ী পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান থেকে পৃথক করতে পারে না। বেশ, দেখো এবার আমরা চলেছি 3 নাম্বার সেটটা, ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল। দেখো এই এলাকাটা আমরা অনেকেই নাম শুনেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তা দেখো বৈধতার প্রশ্নটি জড়িত হলো কিসের সঙ্গে? বৈধতার প্রশ্নটি জড়িত হচ্ছে যুক্তির আকারের সঙ্গে, বচনের সঙ্গে নয়, বাক্যের সঙ্গে নয়, সিদ্ধান্তের সঙ্গেও নয়। দেখো ড্যাশ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়, তোমরা জানো যে ও বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয়, কেননা আমরা এইখানে যেটা লিখেছি ও বচনে উদ্দেশ্য বিধেয় পদ ব্যাপ্য হয়, ঠিক আছে। বেশ, দেখো তারপরে বৈধ মূর্তির সংখ্যা 19টি, একটু আগে বললাম যে বৈধ মূর্তির সংখ্যা কটি? 19টি। যদি পি তবে কিউ মানে প্রাকল্পিক বচন, নয় পি মানে পি কিউ, নয় কিউ মানে অনুকল্পকে অস্বীকার করছে, অনুকল্পকে অস্বীকার করে পূর্বকল্পকে অস্বীকার করছে। তাহলে অনুকল্পকে অস্বীকার করে পূর্বকল্পকে অস্বীকার করলে গঠনমূলক না ধ্বংসমূলক প্রাকল্পিক নাই বলে বৈধ হয়, তাহলে বৈধ হয়। এবার যে মূর্তিটা দেখা যায়, মূর্তি আছে, এর দুটো মূর্তি, একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে এমটি, তাহলে এর মূর্তিটার নাম কি? এমটি, মোডাস টলেন্স। হ্যাঁ, যে যৌগিক বচনের সত্য সারণী সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা, সবকটাই যদি মিথ্যা হয় তাহলে তাকে বলা হয় শত মিথ্যা বচনাকার।
সবকটি মিথ্যা বলতে এই দেখো এই যেমন একটা করেছি আমি বচনাকার, এই ক্ষেত্রে কিন্তু এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, এটা সত্য, তাহলে এখানে মিথ্যা পেয়েছি মানে এটা আপত্তিক। সবকটা যদি মিথ্যা হতো, তাহলে মিথ্যা হয়ে যেত। তাহলে আমার এখানে কি বলছে, যৌগিক বচন এইটা, এই সারিটা সত্য সারণীর, এইটা সত্য সারণী, ঠিক আছে, সত্য সারণী সবকটি নিবেশন দৃষ্টান্ত, এইটা হচ্ছে, এইটাকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত, ঠিক আছে। এই নিবেশন দৃষ্টান্ত সবকটা যদি মিথ্যা হতো তাহলে মিথ্যা হয়ে যাবে, তাহলে সবকটা মিথ্যা হলে এটা মিথ্যা। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি, তাহলে একটু আগেই বলছিলাম আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ সম্পর্ক বা কার্যকারণ নীতি। কারণ হলো ড্যাশের সমষ্টি, কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি, সদর্থক নঙর্থক আচ্ছা শর্ত আছে, তাহলে শুধু শর্ত সমষ্টি কারণ। বেশ, তারপরে দেখো মিলের মতে ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণের দিক থেকে বিচার করা হয়। কোন পদ্ধতিতে? মিলের সহপরিবর্তন পদ্ধতিতে কারণকে মূলত মুখ্যত পরিমাণের দিক থেকে বিচার করা হয়। হ্যাঁ, তারপর দেখো হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলা হয়? হেতু বাক্যের সাহায্যে সিদ্ধান্তকে প্রমাণ করা হয়। হেতু বাক্য সাহায্য নিয়ে আমরা সিদ্ধান্ত কথাটা বলতে চাই, ঠিক আছে। বেশ, তারপরে দেখো লোগোস কথার অর্থ কি? লোগোস কথার অর্থ হচ্ছে চিন্তা। তারপর থেকে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট আয় এবং ও বচনের সত্য মূল্য। আয় সত্য হলে ও সত্য মূল্য কি হবে? আয় সত্য হলে ও হবে সংশয়াত্মক, অনিশ্চিত হবে। হ্যাঁ, তারপর দেখো প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ প্রাকল্পিক বচন বলেছে, মানে যদি পি তবে কিউ এরকম, বা যদি রাম আসে তবে শ্যাম আসবে। নিরপেক্ষ যুক্তি ড্যাশ বাক্যটি প্রাকল্পিক বচন মানে প্রধান, ঠিক আছে, প্রধানটা হচ্ছে প্রাকল্পিক বচন, প্রধানটা করে দেওয়া হলে প্রধান। তারপরে দেখো সকল অসৈনিক হয় কবি। বুলীয় ভাষ্য কি? বুলীয় ভাষ্য হবে এস বার পি বার সমান 0। কেন হলো তোমাদেরকে এটা আরেকবার বলি। দেখো এ বচনের সূত্র হচ্ছে এস পি বার 0, যার সঙ্গে এস এর সঙ্গে যদি অ থাকে তাহলে এস এর মাথায় বার হবে, পি এর সঙ্গে যদি অ থাকে তাহলে পি এর মাথায় বার হবে। আমার কিন্তু এই দেখো এইটা কিন্তু সকল অসৈনিক হয় কবি এ বচন, আর এ বচনের সূত্র কিন্তু আমার এইটাই হচ্ছে এস পি বার সমান 0। এবার এইখানে এর মাথায় মানে এইটা এস আর এটা পি, তাহলে এস এর সঙ্গে অ আছে মানে এস এর মাথায় একটা বার বসবে, এস এর মাথায়, তাহলে এস বার পি বার সমান 0। তাহলে সেটা কোথায় আছে দেখো, এস বার পি বার সমান 0 এইটা। হ্যাঁ, এইগুলো আমি ডিটেলসে বড় ভিডিওতে বুঝিয়েছি, বুঝলে। বেশ, তারপর দেখো পি ভেল নট পি যৌগিক বচনটি কি? এটা সর্বদাই সত্য হতে হবে, এটা তাহলে কোষে দেখতে পাবে। আরোহ অনুমানের সমস্যাটি কি? আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণ। আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণ, সামান্য করতে যাওয়াই হচ্ছে যত আরোহ অনুমানের সমস্যা। তারপরে দেখো ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ। এই কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে কারণ শব্দটি এখানে আবশ্যিক পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো কারণের কোন লক্ষণ? শক্তির অবিনশ্বরতা নীতি আর বস্তুর অবিনশ্বরতা নীতি, এটা হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ। মানে শক্তির অবিনশ্বরতা নীতি আর বস্তুর অবিনশ্বরতা নীতির দুটোর একসঙ্গে বলে দিচ্ছি আমি। এই জগতে কোনো বস্তুরই ধ্বংস নাই, আর এই জগতে কোনো শক্তিরই ধ্বংস নাই। কি আছে তাহলে? এই শক্তিকে এক রূপ থেকে অপরূপে পরিবর্তিত করা যায়, আবার বস্তুকেও এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়, ঠিক আছে, এই হলো ব্যাপার। হ্যাঁ, পি সত্য হলে নট পি ডট কিউ এর সত্য মূল্য কি হবে? তাহলে পি যদি সত্য হয়, তাহলে পি সত্য হলে এটা মিথ্যা ডট মিথ্যা সমান মিথ্যা, আবার সত্য পি যদি সত্য হয় মানে এটা মিথ্যা দাঁড়িয়ে গেছে, তাহলে মিথ্যা ডট সত্য সমান মিথ্যা ডট মিথ্যা সমান মিথ্যা, তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল মিথ্যা। বেশ, তারপরে দেখো ন্যায় অনুমানে যে পদ যুক্তি বাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না তাকে বলা হয় হেতুপদ। তারপর দেখো একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতা, এ ই বচনের মধ্যে বিপরীত বিরোধিতা থাকে। হ্যাঁ, তারপরে দেখো মিলের মতে ড্যাশ পদ্ধতি হলো প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি শ্রেষ্ঠ পদ্ধতি। অবাধ অভিজ্ঞতা যে যুক্তির ভিত্তি, অবাধ অভিজ্ঞতা অবৈজ্ঞানিক অনুমানের ভিত্তি। অবৈজ্ঞানিক এখানে আছে, এখানে না, লৌকিককে বলা হয় অবৈজ্ঞানিক অনুমান। নিরপেক্ষ বচনে চতুর্বর্গ পরিকল্পনা কে করেন? দার্শনিক অ্যারিস্টটল নিরপেক্ষ বচনে চতুর্বর্গ পরিকল্পনা করেছেন। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে কি বলা হয়? পরিপূরক শ্রেণী বলা হয়।
পরিপূরক শ্রেণী। মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলা হয়। ঠিক আছে, এরপরে এসো আমরা এই প্রশ্নটা করছি। দেখো 1 নাম্বার, যে যুক্তিতে হেতু বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে, তাহলে সেইটা কি যুক্তি? সেটা হবে বৈধ যুক্তি। বেশ, তার মধ্যে বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, মিথ্যা হতে, হ্যাঁ সত্য, ঠিক কথা বলেছে। বেশ, তারপরে দেখো যুক্তির উপাদান হলো যুক্তির উপাদান হলো বচন। বচন ছাড়া যুক্তি হবে না। আদর্শ নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি হলো, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হচ্ছে পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। এটা যৌগিক বচন কয় প্রকার? যৌগিক বচন মূলত 5 প্রকার। হ্যাঁ, নিষেধক, সংযৌগিক, প্রাতিকল্পিক, বৈকল্পিক আর একটা হচ্ছে প্রাকল্পিক। ভিন্ন গুণ বিশিষ্ট বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তা কি? ভিন্ন গুণ মানে গুণ আলাদা দুটো বিশেষ বচন মানে আয়ারও মানে অধীন বিপরীত বিরোধিতা, নিচে ছকের নিচেটা। হ্যাঁ, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিরোধিতা থাকে, তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট মানে কোনাকুনি সম্পর্ক। আমার এইখানটা যদি ছকটা যদি মনে পড়ে যায়, ই আর এ না ই আর আই আর এ আর ও, তাহলে ই আর আই পেয়ে গেলাম। বেশ, তারপর দেখো ন্যায় অনুমানে যে পদটি যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম কি? যুক্তিবাক্যতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে তার নাম হেতুপদ। এখানে অপশন নাই, খুঁজে পেছি না, তাহলে এদের মধ্যে কোনোটি নয়, এরকম করতে হবে আমাকে কিন্তু। বেশ, তারপরে দেখো ফিসাপো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ফিসাপো মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যের দুটি অংশ কি কি? প্রাকল্পিক একটু আগে হয়েছে পূর্বগ আর অনুগ। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম লঙ্ঘন করলে কোন দোষ হয়? বিকল্প স্বীকারজনিত দোষ হয়। দেখো বিকল্প স্বীকারজনিত দোষ। জর্জ বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই কোন বচনের? এ এবং ই বচন মানে সামান্য বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এস অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি কি? মানে এস অশূন্য মানে শূন্য নয়, এস ক্রস চিহ্ন কোথায় আছে? দেখো এস ক্রস চিহ্ন এটা। তারপর দেখো যৌগিক বাক্যের অন্তর্গত উপাদান বাক্য বা সরল বাক্যের পরিবর্তে পি ডট কিউ প্রভৃতি বর্ণ ব্যবহৃত হয় তাকে বলা হয় কি? গ্রাহক বলা হয়। তারপরে দেখো দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণী নিবেশন দৃষ্টান্তের কটা হবে? নিবেশন দৃষ্টান্ত 4টে। দুটো অঙ্গ বচন থাকলে নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে 4টে। বেশ, তারপরে দেখো পি মিথ্যা হলে পি ভেল কিউ এর সত্য মূল্য কি হবে? পি ভেল কিউ এর সত্য মূল্য হবে সত্য। তারপরে দেখো আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তাকে কি বলা হয়? সামান্য সংশ্লেষক বচন। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কি? বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি আচ্ছা কয় প্রকার? 2 প্রকার। বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি 2 প্রকার। তারপরে দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি কি? অবাধ অভিজ্ঞতা। হ্যাঁ, তারপরে দেখো ড্যাশের মধ্যে কারণ হলো সদর্থক নঙর্থক সত্য সমষ্টি মিলের মতে। তারপরে দেখো মিল কারণ শব্দটিকে কোন অর্থে ব্যবহার করেছেন? মিল কারণ শব্দটিকে নঙর্থক আর সদর্থক, নঙর্থক সত্যই লিখবো আমরা, অর্থে ব্যবহার করেছেন। বেশ, আর 3টে আছে মাত্র। বেশ, দেখো ক হলো খ এর পর্যাপ্ত শর্ত। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে ক ঘটলে খ ঘটবে, যদি ক ঘটে তবে খ ঘটবে এটা। তারপর মিলের মতে ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা করা হয়। মিলের মতে ওই সহ পরিবর্তন পদ্ধতিকে মূলত পরিমাণগত দিক থেকে বিবেচনা। তারপর দেখো বায়ুপূর্ণ পাত্রে ঘন্টা বাজালেও বায়ু শূন্য পাত্রে ঘন্টা বাজে না, সুতরাং বায়ুর উপস্থিতি ঘন্টা বাজার কারণ। এইটা তোমরা একটু করে নাও, তারপর আমি বলছি। হ্যাঁ, দেখে নাও কি হবে, মোটামুটি মনে মনে গেস করো। বেশ, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যাদের সাবস্ক্রাইব করা হয়নি তারা সাবস্ক্রাইব করবে, একটি লাইক করবে। হ্যাঁ, আর তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও, যে কে কোন জেলা থেকে বা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো জানিও। আমিও বলছি আমি বীরভূম জেলার লাভপুরের অঞ্চল থেকে বলছি। হ্যাঁ, তো দেখো এই পরেরটা বলে দিচ্ছি। বায়ু শূন্য পাত্রে ঘন্টা বাজালেও বায়ু শূন্য পাত্রে
ঘন্টা বাজে না। তাহলে তার মানে কি, আমার এই পর্যন্ত একটা বাক্য, এই পর্যন্ত আর একটা বাক্য। বায়ুপূর্ণ পাত্রে ঘন্টা বাজানো, 1 নং ক্ষেত্রে বায়ুপূর্ণ পাত্র আছে, ঘন্টা বাজানো আছে। 2 নং ক্ষেত্রে বায়ুপূর্ণ পাত্র আছে, ঘন্টা বাজানো আছে। 3 নং ক্ষেত্রে বায়ুপূর্ণ পাত্র আছে, ঘন্টা বাজানো আছে, ইত্যাদি। 1 নং ক্ষেত্রে বায়ু শূন্য পাত্র আছে, ঘন্টা বাজানো নেই। 2 নং ক্ষেত্রে বায়ু শূন্য পাত্র, ঘন্টা বাজানো নেই। 3 নং ক্ষেত্রে বায়ু শূন্য পাত্র, ঘন্টা বাজানো নেই, ইত্যাদি। তাহলে একাধিক সদর্থক ঘটনা, একাধিক নঙর্থক ঘটনা, এটা কোথায় পাওয়া যায়? অন্যই ব্যতিরেকিতে পাওয়া যায়। ঠিক আছে, বেশ ঠিক আছে, সবাই ভালো থাকো। নেক্সট দিন আবার তোমাদের সঙ্গে কথা হবে। ঠিক আছে।